আমি জানি না যে সে কেন নামটা লিখেছে, কারণ আমরা যে রামায়ণ হচ্ছে বাল্মীকির লেখা অরিজিনাল টেক্সট আর কি, ঠিক আছে। তো শুধু রামায়ণ লিখতে হবে আর বান্ধব সামনে লিখতে পারতো, সেটা আসলে লিখেনি। তো এখানে তার লোকটা একটা দম্ভ এখানে কিন্তু পরিষ্কার ফুটে উঠছে। লোকটা সব জায়গাতে গিয়ে ইয়ে করে বা ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, অন্যদের কিছু সেভাবে বলতে একদমই দিচ্ছে না, যা বলে সে নিজেই সব বলছে। এসে হচ্ছে সর্বসর্বর শ্রীকৃষ্ণ বা বিভিন্ন যে মাইথোলজিক্যাল যে চরিত্র, সেগুলোর জন্য তিনি কিন্তু ফেমাস, সেগুলোই মোস্টলি প্লে করেছেন। বাল্মীকি রামায়ণে সুখনাথের যে দৃশ্য যে রকুলপ্রীত সিং প্লে করছে, তো মানে বাল্মীকি রামায়ণে কি হচ্ছে, সেখানে কিন্তু সুখনাথ কিন্তু ওই রাক্ষসের রূপ থেকে দাঁত নখ বের করে সেই রূপ ধরে কিন্তু সে যে রাবণ করে তাকে দেখতে হচ্ছে ডেডলি লাগছে। তো এখানে ইয়াশ সে তার হিন্দি বলা আছে যে ওটা ভালো লাগছে না, এটা আমি পুরোপুরি হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওর মধ্যে আমরা রামায়ণ একটু কথা বলবো। এই যে রামায়ণ সিনেমাটা ট্রেলার আসার পরে ট্রেলারটাকে ঘিরে নানা রকম চর্চা আলোচনা হচ্ছে, এটা খুবই ভালো, যেটা দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ, ট্রেলারটাকে নিয়ে কিন্তু ট্রোলিং বা রোস্টিং কিন্তু হচ্ছে না। আমরা এখানে আলোচনা করব যে এখানে যে সমালোচনাগুলো হচ্ছে সেগুলো কতটা ভ্যালিড বা কতটা ভ্যালিড নয়। তো প্রথম যে বিষয়টা আমার ঢুকবো এটা হচ্ছে যে এই যে একটা কন্ট্রোভার্সি হচ্ছে, এটা শুরুটা কোথা থেকে হলো সেটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করবো। তো প্রথমে আমরা আসবো হচ্ছে নমিত মালহোত্রা এই লোকটার বিষয়ে। দেখুন, এই লোকটাকে আমি চিনি না, এর সম্পর্কে আমার যে খুব ধারণা তাও নাই, এবং আমি এর বিষয়ে পরে আমি জানতে আমি চাইও না, জানতে আগ্রহী নেই। কারণ এই যে দেখবেন ছবিটার নাম দেখাচ্ছে নমিত মালহোত্রা রামায়ণ, আমি জানি না যে সে কেন নামটা লিখেছে, কারণ আমরা যে রামায়ণ হচ্ছে বাল্মীকির লেখা অরিজিনাল টেক্সট আর কি, ঠিক আছে। তো শুধু রামায়ণ লিখতে হবে আর বান্ধব সামনে লিখতে পারতো, সেটা আসলে লিখেনি। তো এখানে তার লোকটা একটা দম্ভ এখানে কিন্তু পরিষ্কার ফুটে উঠছে। এবারে এই লোকটা সব জায়গাতে গিয়ে ইয়ে করে বা ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, অন্যদের কিছু সেভাবে বলতে একদমই দিচ্ছে না, যা বলে সে নিজেই সব বলছে। এসে হচ্ছে সর্বসর্বর একদম আর কি। তো এবারে সে বলেছে যে রামায়ণের বাজেট দুটো পার্ট মিলিয়ে 4,000 কোটি টাকা, ঠিক আছে। এবার এখানে হচ্ছে, এবং তার সঙ্গে সে বলেছে যে সে নাকি এখানে প্ল্যানেট অফ দ্য ডিউন, ঠিক আছে, এইরকম ভিজুয়ালসে দেখাবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, ধরুন রামায়ণ যে ভিজুয়াল, হ্যাঁ অবশ্যই সবটা এআই দিয়ে সিজি ড্রিভেন করা। এবার যদি আমি দেখি ভালো করে, হ্যাঁ একটা কৃত্রিমতা অবশ্যই যে, কিন্তু সব বিষয়কে দেখতে কি খারাপ লাগছে? উত্তর হচ্ছে না, সব বিষয় দেখতে গেলে খারাপ কিন্তু লাগছে না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে যেহেতু নমিত মালহোত্রা সে আমাদের মাথায় একটা পুশ করে দিয়েছে যেটা 4,000 কোটি টাকার রামায়ণ, আমরা কিন্তু বিচার করছি বা যেহেতু ঢুকে দিয়েছে যে এটা ডিউনের মতো বা প্ল্যানেট অফ ডেস্টিনির মতো কিছু একটা হবে। তো আমাদের মাথার মধ্যে কি হচ্ছে, ওই 4,000 কোটি টাকা, বা যদি আমি এখানে দুটো পার্ট যদি বলি, ধরুন একটা বাজেট হচ্ছে 2,000 কোটি টাকা, আমরা কিন্তু বাজেটটাকে মাথায় নিয়ে বা ডিউন, প্ল্যানেট অফ ডেপস, আমরা এইগুলোকে মাথায় নিয়ে আমরা এই ট্রেলারটাকে বিষয়টাকে আমরা বিচার করছি, ঠিক আছে। আমরা চাইলেও সেটাকে সরাতে পারছি না, ঠিক আছে। সুতরাং এখানে আমি মনে করি অডিয়েন্সের দোষ নিয়ে দেওয়া যায়, দোষটা নমিত মালহোত্রা। সে যদি এটা যে না যদি বলতো, হ্যাঁ হয়তো ভীষণ একটা সমালোচনা হতো যে মানে পুরোটাই সিজি ড্রিভেন, পুরোটাই একটা কৃত্রিমতা। দেখবেন যে এখানে জঙ্গলের মধ্যে রোদ প্রজেক্ট জায়গায় ক্যারেক্টার কিন্তু রোদ কিন্তু পড়ছে না, ঠিক আছে। এই যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো বোঝা যায় কৃত্রিমতার ছোঁয়া কিন্তু একটা ছাপ রয়েছে এটার মধ্যে, সমালোচনা হতো। কিন্তু কেউ কিন্তু এতটা এখন না। সমস্যা হচ্ছে যে সবাই কিন্তু ক্রিটিসিজমটা করছে এই 4,000 কোটি টাকা, এই যে ডিউন, প্ল্যানেট এইগুলোকে মাথা নিয়ে লোকের সমালোচনা করেছে, সেটা হচ্ছে সমস্যা হচ্ছে সেই কাজ জায়গাতে আর কি। তবে এখানে 10টা নমিত মালহোত্রা। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে যে অনেকে বলছে যে রামায়ণ তো একবার হয়ে গেছে, তাহলে রামায়ণ তাহলে আবার বানিয়েছে, এক জিনিস আমি কেন বারবার দেখবো। এবার দেখুন এখানে একটা যেখানে বলবো সেটা হচ্ছে যে রামায়ণ বানিয়েছিলেন যখন আর কি, সেটা কিন্তু প্রথম রামায়ণ নয়, ঠিক আছে। তারও আগে কিন্তু হিন্দিতে রামায়ণ হয়ে গেছে।
সম্পূর্ণ রামায়ণ বলে হিন্দিতে হয়ে গেছে সিনেমা। এবং রামায়ণ এবং মহাভারত নিয়ে কিন্তু সব থেকে বেশি কাজ করেছে তেলুগু ইন্ডাস্ট্রি। সিনিয়র এনটিআর মানে জুনিয়র এনটিআর দাদু, তিনি কিন্তু প্রভু শ্রীরাম বা শ্রীকৃষ্ণ বা বিভিন্ন যে মাইথোলজিক্যাল যে চরিত্র সেগুলোর জন্য তিনি কিন্তু ফেমাস, সেগুলি মোস্টলি প্লে করেছেন। তো তিনি নিজেও কিন্তু প্রভু শ্রীরামের চরিত্রে সর্বভারতের কিন্তু জনপ্রিয়তা কিন্তু অর্জন করেছিলেন, ঠিক আছে। তাকেও কিন্তু রাম হিসাবে তাকে দক্ষিণ কিন্তু পুজো করা হয়, তাকে রামের মতো তাকে মনে করা হয় আর কি, ঠিক আছে। সুতরাং অরুণ গোবিলের আগেও কিন্তু রামের চরিত্র কিন্তু অভিনয় করা হয়ে গেছে। সুতরাং এটা কখনোই আমরা বলতে পারি না যে একে আমি কেন দেখবো। ইনফ্যাক্ট আমি মনে করি যে রামায়ণ অবশ্যই বারবার হওয়া উচিত। এবং রামায়ণ এমন একটা জিনিস, রামায়ণ মহাভারত এগুলো এমন জিনিস, এমন এলিমেন্ট যেগুলো হচ্ছে মানে সব জেনারেশনে হওয়া যায়। হ্যাঁ, অবশ্যই আদি পুরুষ নেয় তাই বলে, ঠিক আছে, ওটা একটা ট্র্যাক ছিল, কিন্তু রামায়ণ কিন্তু হওয়া হয়েছে। সুতরাং এটা আমি কখনই বলতে না যে রামায়ণ আমি বারবার কেন দেখবো। এটা পুরোটা নির্ভর করছে যে যিনি কাজটা বানাচ্ছেন রামায়ণ মহাভারত নিয়ে, তিনি নিজে রামায়ণ মহাভারত নিয়ে কতটা রিসার্চ করেছেন, কতটা পড়াশোনা করেছেন, এবং তার থেকেও বড় হচ্ছে যে তিনি মানে কতটা নিজের মধ্যে জিনিসটাকে আত্মস্থ করতে পেরেছেন, তিনি কথা জিনিসটা নিজের মধ্যে উপলব্ধি করতে পেরেছেন। দেখুন, অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে পারছি যে রামায়ণের অনেক ভার্সন আছে, সারা পৃথিবীর রামায়ণের ভার্সন আছে প্রায় 450 কাছে, 450 উপরে। এবারে এক একজনের মাথাতে এক একটা রামায়ণ হয়েছে। এই যে অনেক বলছে যে রামায়ণ এটা হয় সেটা, অনেকে এটা বলছে। ধরুন কি হচ্ছে, নানা রকম ওপিনিয়ন উঠে আসছে। কেউ ধরুন যেটা ভালো বলছে সেটা হয়তো অন্যের কাছে খারাপ লাগছে, আবার যদি অন্যের কাছে যেটা খারাপ লাগছে হয়তো আরেকজনের কাছে ভালো লাগছে। তো নানা রকম ওপিনিয়ন কিন্তু উঠে আসছে। এবার ব্যাপারটা কি হচ্ছে, এক একজনের কাছে এক এক রকমের রামায়ণ কিন্তু মাথায় চলছে। ধরুন কেউ শুধুমাত্র পড়েছে হচ্ছে বাল্মীকির অরিজিনাল রামায়ণ টেক্সট, তার কাছে ওটাই অ্যাকচুয়াল রামায়ণ। এবার যখন সে এই রামায়ণটা যেটা দেখছে, তার কাছে তখন সেটা অনেক কিছু মিলছে না, ভালো লাগছে না। কেউ তো পড়েছে শুধুমাত্র তুলসীদাসের লেখা রামচরিতমানস, তার কাছে ওটাই অ্যাকচুয়াল রামায়ণ। আবার ধরুন কেউ শুধুমাত্র অরুণ গোবিল মানে রামায়ণ সাগরের রামায়ণ সে দেখেছে। এবার ওই যে রামায়ণ যে টিভি সিরিয়াল যেটা হতো দূরদর্শনে, সেটা ছিল হচ্ছে বাল্মীকির রামায়ণ এবং তুলসীদাস রামচরিতমানসের একটা সংমিশ্রণ। সেটা তো ওটাই প্রথমবার দেখেছে, তার রামায়ণের সাথে পরিচিতি ওইভাবেই হচ্ছে, তার কাছে ওটা হচ্ছে অ্যাকচুয়াল রামায়ণ, ঠিক আছে। আবার কেউ ধরুন যেটা অ্যানিমে যেটা হয়েছিল রামায়ণের, ঠিক আছে, লেজেন্ড অফ প্রিন্স রাম, যেটা অসাধারণ একটা দারুণ একটা কাজ ছিল, কেউ আবার রামায়ণের সঙ্গে পরিচিত তার ওইভাবে, তার কাছে ওটাই রামায়ণ, ঠিক আছে। তবে হ্যাঁ, অবশ্যই এটা আমি আশা করবো যে আদি পুরুষদের কেউ ভাববে না ওটাই রামায়ণ অ্যাকচুয়ালি, সেটা যেন না হয় যেন আর কি। ওটা একটা ট্র্যাশ, ওই সাপ এসে রাবণকে মালিশ করে দিচ্ছে, ঠিক আছে, ওটা ভয়াবহ। মানে ওই রামায়ণ মানে ওটা রামায়ণ না, মানে ওটা দেখার থেকে ঘরে একা একা কনজুরি দেখা অনেক কম ভয়ের আর কি, ওটা ভয়াবহ জিনিস ছিল। যাই হোক, এটা বাদ দিচ্ছি। তো এক একজনের মাথাতে এক এক রকম রামায়ণ করছে। এবার আমরা কেউ জানি না যে নির্দিষ্ট মাথার মধ্যে তিনি কি রামায়ণ বানাচ্ছেন। যদিও মানে বলা হচ্ছে তারা বাল্মীকি রামায়ণ টেক্সটকে ফলো করছে, কিন্তু আমার সেটা কোথাও মনে হচ্ছে না। কারণ অ্যাকচুয়ালি বাল্মীকি রামায়ণে শূর্পণখার যে দৃশ্য যেটা রকুলপ্রীত সিং প্লে করছে, তো মানে বাল্মীকি রামায়ণে কি হচ্ছে, সেখানে কিন্তু শূর্পণখা কিন্তু ওই রাক্ষসের রূপ থেকে দাঁত নখ বের করে সেই রূপ ধরে কিন্তু সে আসছে, ঠিক আছে। কিন্তু অন্য রামায়ণের ভাষণে কিন্তু সেখানে হয় না, সেখানে শূর্পণখার রূপ ধারণ করতে সেটা সুন্দরী রূপ ধরে নাকি আসে, ঠিক আছে, এরকম আর কি। তো সেটা বলেন যে কতটা কি ফলো করছে। এবার যখন আমি রিভিউটা করতে বসবো, আমি কিন্তু এটা আমি হ্যাঁ, আমার মাথায় রামায়ণ অবশ্যই রয়েছে। আমার রামায়ণের সঙ্গে পরিচিতি বলতে পারেন যে সেটা রামায়ণ স্যার রামায়ণ, সেটা থেকে রামায়ণের সাথে প্রথম পরিচিতি আমার ঘটে, ঠিক আছে। এবং আমার মনে আছে যে আমি যখন ক্লাস 3-তে পড়তাম, আমাদের স্কুলে কিন্তু ক্লাস 3-তে আমাদের রামায়ণ পড়ানো হতো। তো সেখানে রামায়ণ আমি পড়েছিলাম, একদম সেটা ছোটদের জন্য করা, একদম সহজ ভাষায় রামায়ণ সে লেখা, এবং ক্লাস 4 আমাদের মহাভারত পড়তে হয়েছিল। তো এটা বাচ্চাদের বুঝতে সেভাবে রামায়ণ লেখা, আমার রামায়ণ পরিচিতি এরকমভাবে হয়েছিল আর কি। তো আমার মাথায় রামায়ণ কিন্তু রয়েছে। এবার যখন আমি সিনেমাটা দেখতে বসবো, যখন রিভিউটা করতে বসবো, আমি কিন্তু কখনোই মানে আমার মাথায় কি চলছে
আমি সেইভাবে রামায়ণের রিভিউ কিন্তু করবো না। আমি কোনটা রিভিউ করব, যেটা নীতিশ তিওয়ারি যেটা বানিয়েছে, যেটা আমি নিজের চোখে দেখেছি, যেটা আমার কাছে অ্যাভেলেবল আছে। আপনারা দেখবেন সালমান খানের স্টেটমেন্ট রয়েছে, এটা খুব ভালো, যেটা আমি খুব এগ্রি করি, যে রিভিউ সবসময় সেইটা হওয়া উচিত যেটা ডিরেক্টর বানিয়েছে, ডিরেক্টর হয়েছে। আমি যেটা ভাবছি সেটা তো ডিরেক্টর ভাবেনি, সুতরাং আমি এখানে আমার আপনাদেরকে সেখানে মানে ইনবিল্ড করতে যাওয়া, সেটা বা আমি কেন স্বপ্নের ভিত্তিতে কাজটাকে আমি রিভিউ করতে যাব, সেটা তো আমি আমার ভাবনা ডিরেক্টর তো ভাবেনি। ডিরেক্টর কি ভেবেছে, ডিরেক্টর কি বানিয়েছে, আমার কাছে কি অ্যাভেলেবেল আছে, বা আমি কি দেখছি, আমি কি দেখলাম, আমি সেটার ভিত্তিতেই করব, ঠিক আছে। এবং আমি কোনো কম্পারিজন, আমি এটা বলেছিলাম ট্রেলারের সময় যে আমি কোনো কম্পারিজন কিছু মধ্যে আমি যাবো না। আমি দেখতে পাচ্ছি অনেকেই কি করছে, তারা হচ্ছে রামায়ণকে মাথায় রেখে কম্পারিজন করে ক্রিটিসিজম করছে। আবার কেউ বলছে আদিপুরুষের থেকে অনেক বেটার হয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে রামায়ণ ওটা হচ্ছে মাস্টারপিস, ওটা আনবিটেবল, ওটা আনম্যাচেবল, ওটা কখনো সম্ভব নয়। দেখুন রামায়ণ সাগর কি করেছিল, তিনি জানতেন যে এটাকে বড় স্কেলে করা সম্ভব নয়, এটা সেই বাজার নেই, কিন্তু উনি হচ্ছেন একটা ভক্তি, একটা ডিভাইন ড্রামা, ইমোশন, সেগুলো প্রতি কিন্তু বেশি করে ফোকাস করেছিলেন, যেখানে ওটা মানুষের কানেক্ট হয়ে গেছিল। সমস্যাটা কোথায় হচ্ছে, যখনই আপনি বেশি করে গ্র্যান্ডিওর ভিজুয়াল এগুলো ফোকাস করছেন, ধরুন ড্রামা হতে যায়, এটা বোঝা যায় ছবির মধ্যে ড্রামা কিন্তু থাকবে, কাস্টিং খুব ভালো রয়েছে, ড্রামা ইমোশন এগুলো কিন্তু থাকবে, ঠিক আছে। এবার কি হচ্ছে, অনেক সময় কি হয়, এই গ্র্যান্ডের তলায় কি হচ্ছে, এই ড্রামা ইমোশন পারফরমেন্স এগুলো কিন্তু চাপা পড়ে যায়, এবং এই যে এটা ভক্তিরস বা একটা এই যে ডিফারেন্ট ব্যাপার, এটা কোথাও থেকে চাপা পড়ে যায়। তো সমস্যা হচ্ছে এই জায়গাতে আর কি, ঠিক আছে। তো যখন আমি কাজটা দেবো তখন আমি সেটার ভিত্তিতে আমি করবো। এবার দেখুন রামায়ণ হচ্ছে মাস্টারপিস, আর হচ্ছে মাস্টারশিপ, দুটোর কোনোটার সঙ্গেই তুলনা হয় না। তো আমি মনে করি যে আমরা যখন কথা বলবো, আমাদের মনে হয় যে দুটো কাজের সঙ্গে তুলনা না করে মতামত দেওয়াটাই ভালো। আমার যে সমস্যা আপত্তি সেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি অনেকেই আছে যারা কি করছে, ধরুন তারা কিন্তু রসের সমালোচনা করছে, কিন্তু যখন তাদের আপনি ধরুন ভালো দিকটা বলতে হচ্ছে, তারা কিন্তু হয় সেটা ডিনাই করে যাচ্ছে, ইগনোর করছে, বা সেটা নিয়ে কিছু বলছে না। তো আমার বক্তব্য হচ্ছে যে যখন আপনি ক্রিটিসিজমটা করছেন সেটা ভ্যালিড ক্রিটিসিজম, ঠিক আছে, কিন্তু আপনি ভালো দিকগুলো এখানে বলছেন না। ধরুন ড্রামা সিনগুলো ওয়ার্ক করছে, কাস্টিং ভালো রয়েছে, দুটা শর্ট ভালো রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু ভালো, যে ঐরাবতের যে শর্টটা ওটা কিন্তু ভালো রয়েছে, পুষ্পমান শর্টটা কিন্তু ভালো রয়েছে, কিছু কিছু শর্ট কিন্তু ভালো রয়েছে, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই এটা বলতেন যে এই যে অরুণ গোস্বামী যোগ্য করছে, আগুনটা ওটা ফেক, ওটা কিন্তু অরিজিনাল আগুন আকাশে নিয়ে যেতে পারতো, এগুলো কিন্তু রয়েছে, বা অরিজিনাল জঙ্গলে শুট করে দেওয়া, এটা অবশ্যই রয়েছে, এই ক্রিটিসিজমগুলো অবশ্যই রয়েছে, ঠিক আছে, সেগুলো ভ্যালিড ক্রিটিসিজম। কিন্তু আমি মনে করি যে সমালোচনা করলেও ভালো দিকগুলো কিন্তু কথা কিন্তু বলা কিন্তু উচিত। আচ্ছা এইবারে এটা যে বিষয়ের কথাই বললাম, এবার আর কি ক্রিটিসিজম হচ্ছে সেগুলো আমি যদি বলি, প্রথম বলা হচ্ছে যে রণবীর কাপুরকে রামের সঙ্গে ওটা মানাচ্ছে না। এটাতে আমি যদি বলি, আমার রণবীর কাপুর একটু মিক্সড ফিলিংস রয়েছে। দেখুন রণবীর কাপুর কিছু জায়গাতে ভালো লাগছে, কিছু জায়গাতে তাকে আমার খুব রোবোটিক বলে মনে হচ্ছে। মানে রামের মধ্যে যে একটা সুন্দর সৌম্য যেটা ব্যাপার, সেটা কিন্তু আমি অন্তত ট্রেলার দেখতে কিন্তু পেলাম না। পুরো সময় দেখতে হয়তো আশা করছি যেটা দেখতে রণবীর কাপুর ব্রিলিয়ান্ট একজন অভিনেতা, সে আশা করি অভিনেতা হিসাবে জিনিসটাকে পুল অফ করবেন, বাট এই মুহূর্তে ট্রেলার লেভেল তাকে দেখে আমার কিন্তু একটু মানে মিক্সড ফিলিংস লাগছে। আচ্ছা অনেকে বলছে সাই পল্লবী সীতা বিষয়ে কিন্তু মানাচ্ছে না, কিন্তু সত্যি কথা বলতে সাই পল্লবী চ্যানেলে সীতা আর কে করতে পারতো? হ্যাঁ আপনি বলতে রুক্মিণী বসন্ত ছিল, সীতা থেকেও দারুণ মাত্রা, সে খুবই ভালো একজন ব্রিলিয়ান্ট অভিনেত্রী, রাজা থেকে উনি পাস আউট, তো তাকেও করা যেত। বাট সাই পল্লবীকে চুজ করার কারণে যেটা মনে হচ্ছে যে ওনার মতন দেখবেন অটোমেটিক ন্যাচারালি একটা ডিভাইন ব্যাপার কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং যেটা বলা হচ্ছে যে সীতাকে ব্লাউজ পরেছে, হ্যান্ড বলা হয়েছে। যদি আপনি পুরোনো রামায়ণ দেখেন যে সেখানে দীপিকা চিখলে উনি সীতার রোলটা প্লে করেছিলেন আর কি, তো সেখানে দেখবেন উনিও কিন্তু ওখানে হলুদ শাড়ি পরতেন, হলুদ ব্লাউজ পরতেন, সেম পোশাক কিন্তু সাই পল্লবীকে পরানো হয়েছে কিন্তু, ঠিক আছে, হলুদ শাড়ি হলুদ ব্লাউজ পরানো হয়েছে। সুতরাং খুব যে তফাৎ কিন্তু লাগছে তা কিন্তু নাই, পোশাকের দিক থেকে একই রয়েছে। হ্যাঁ ওখানে সীতা ঘোমটা দিয়েছে না, সীতা এখানে ঘোমটা দিচ্ছে না, এটাই যা তফাৎ আর কি, বাদ বাকি তফাৎ করে আমি দেখছি না। এবং
দেখুন পার্সোনালি সাইফ আলী আমার কিন্তু সেটা কিন্তু খুব ভালো লেগেছে আর কি, যেহেতু ওর মধ্যে ডিভাইন ব্যাপারটা রয়েছে একটু ভালো লেগেছে। যেটা বলা হচ্ছে যে রকুলপ্রীতকে সাইফ আলী দেখতে সুন্দর লাগছে, গ্ল্যামারাস লাগছে দেখতে। তো এই যে বলা হচ্ছে, দেখুন প্রথম কথা হচ্ছে যে সীতাকে বলা হচ্ছে মা সীতা, তো সুতরাং মানে রকুলপ্রীত কি হয়েছে, রকুলপ্রীত সে হচ্ছে একটা সুন্দরী মেয়ের রূপ ধরে সে লক্ষণের কাছে আসে, বা তাকে বলতে তাকে একটা সিরিয়াস করার চেষ্টা করে, ঠিক আছে, তাকে আকৃষ্ট করার চেষ্টা করে লক্ষণকে। তো সুতরাং সেখানে যে রূপ দরকার সেই রূপ তো সীতার হলে তো হবে না, কারণ তাকে মা সীতা, তাকে তার মধ্যে সে মা মাতৃত্ব ব্যাপারটা, মায়ের ব্যাপারটা তার মধ্যে থাকতে হবে আর কি। তো সেখানে সাইফ আলীকে কাস্ট করা, হ্যাঁ অবশ্যই আমি বলতে চাই সাইফ আলী রকুলপ্রীত দেখতে অনেক বেশি সুন্দর, অবশ্যই তাই, ঠিক আছে। সাইফ আলী দেখবেন যে এমন একজন অভিনেত্রী যিনি কিন্তু মানে মুখের দাগ ব্রণ এগুলো তিনি কিন্তু অভিনয় করেন, তিনি কিন্তু যে আসলে তিনি কিন্তু লুকান না, ঠিক আছে, দ্যাট ইজ ভেরি গুড সাইন। এবার সাইফ আলীর সাহিত্যের রকুলপ্রীত কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর, এটা সত্যি কথা। সেখানে কাস্টিং সেই অনুযায়ী এখানে করা হয়েছে, এটাই। আচ্ছা, যেটা বলা হচ্ছে যে রকিং স্টার ইয়াশ যে রাবণ পেয়েছে তাকে দেখতে বসে ডেডলি লাগছে। তো এখানে ইয়াশ সে তার হিন্দি বলা হচ্ছে যে ওটা ভালো লাগছে না, এটা আমি পুরোপুরি এগ্রি করি। হিন্দিও শুনতে খুব ভালো লাগছে না, একটা সাউথ ইন্ডিয়ান অ্যাকসেন্ট সেখানে খুব কানে লাগছে, এবং তার সঙ্গে সঙ্গে তার ভয়েসে কিন্তু সেটা রাবণোচিত কিন্তু হচ্ছে না, এটা যেটা বলা হচ্ছে এটা কিন্তু আমি এগ্রি করি, ঠিক আছে। আমার মনে হচ্ছে যে দেখুন আপনি এয়ারবার করতে অবশ্যই পারেন, কিন্তু সেটা কোথায় করবেন? ধরুন একটা ভিজুয়াল আপনি সেটা এআই দিয়ে একটু এনহ্যান্স করলেন, বা ধরুন এই যে ভয়েস, এই যে আমি আশার ক্ষেত্রে যদি বলি এই ভয়েসটাকেই এটাকে কিন্তু এআই দিয়ে বেসটাকে বানানো যেতে পারতো, বা হিন্দিটাকে একদম পলিশ করে যেতে পারতো, এগুলোর ক্ষেত্রে এআই ভার কিন্তু করার জন্য যেতে পারতো, আর সেটা করেনি। তো এটা কিন্তু আমি এগ্রি করি যে ইয়াশকে দেখতে ডেডলি লাগছে, বাট ইয়াশের হিন্দি কিন্তু অতটা মানে ভালো লাগছে না শুনতে আর কি। এবার দেখা যাচ্ছে না আমাদের তিনি কেন পারফেক্ট, তবে ইয়াশের কিন্তু প্রশংসা কিন্তু শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা বলা হচ্ছে যে লারা দত্তের আধুনিক স্টাইলের শাড়ি ভরা, লারা দত্ত এখানে কৈকে রোলটা প্লে করেছে, আধুনিক স্টাইলের শাড়ি ভরা, সেটা বলা হচ্ছে। আমি কিন্তু কিন্তু এগ্রি কিন্তু করি, ঠিক আছে, যে করছি যে লারা দত্ত থেকে মানে যেরকম তার গেট আপ দেয় পুরো মনে হচ্ছে একটা মডার্ন কোনো মহিলা দাঁড়িয়ে আছে যে হয়তো টাইম টেবিল করে ওরকম একটা অ্যান্সার এটাতে পৌঁছে গেছে, এটা কিন্তু আমার কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে আর কি, ঠিক আছে। তো দেখুন এখানে ক্রিটিসিজমগুলো ভ্যালিড ক্রিটিসিজম হচ্ছে, মানে সেগুলো কিন্তু ভুল কিছু নেই, কিছু কিছু জিনিস কিন্তু জিনিস আমি এগ্রি করছি। সাইফ আলীর সীতাটা যেন অতটা আমি এগ্রি করছি না, আমার সীতাকে ভালো লেগেছে দেখতে আর কি। রণবীর ঘরে আমার মিক্সড ফিলিংস হয়েছে, ইয়াশের হিন্দিটা নিয়েও বা তার যে ভয়েসটা নিয়েও যেটা সমালোচনা সেটা আমি এগ্রি করছি। তো কিছু জায়গায় কিছু আমি এগ্রি করছি না। তো এটাই বলা যায় যে মানে হিট আর মিস দুটোই রয়েছে। এবারে দেখুন বাকি প্রোডাক্ট আমরা এখনো দেখিনি, সুতরাং ছবিটা বাজেই হবে, এই হবে সেই হবে, এখনো মানে শুধুমাত্র ট্রেলারের ভিত্তিতে মানে একটা যে প্রি কনসিমোশন তৈরি করা সেটা কিন্তু আমি এখন করতে চাই না। দেখুন মানে এমন নয় যে আমরা খুব বিশাল আমরা একদম ভবিষ্যৎ দেখতে শিখে গেছি আর ছবিটা বাজে যাবে, ছবিটাকে দেখি না ছবিটা কিরকম হয় সেটা দেখে তারপর সেই মতো আমরা কথা বলবো। যদি দেখা যায় ছবির মধ্যে ড্রামা ইমোশন ওয়ার্ক করছে, প্রত্যেক পারফরমেন্স খুব স্ট্রং হচ্ছে, তাহলে দেখুন ভীষণের সমালোচনা ওটা থেকে যাবে, বাট ছবিটা কিন্তু প্রশংসা নইলে এটা হবে লোকে বলবে হ্যাঁ 4,000 কোটি টাকার ইয়ে হ্যান ত্যান, চর্চা তো হতে থাকবে, কিন্তু ছবি হয়তো কাল্ট হয়তো হবে না, এটা হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা এটা হচ্ছে যে যেটা বলছে যে এখানে যেটা বলেছে সানি দেওলকে কেন হনুমানের সাথে দেখানো হলো না, এটা অনেকেরা বলছে। তো দেখুন এখানে যেটা বলা সেটা হচ্ছে যে সানি দেওল, দেখুন প্রথম কথা হচ্ছে এই যে রামায়ণের পার্ট 1টা এটাও মেবি শেষ হবে হচ্ছে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে সেখানে শেষ হবে, এবং হয়তো সানি দেওল হয়তো একদম শেষে আসবে বা তার হয়তো সেকেন্ড পার্টে থাকবে, আর সানি দেওলের ক্লাইম্যাক্স আসলো রামের সাথে দেখা যায় এবার জিনিসটা শেষ করলো আর কি, এটা ক্লিফ হ্যাঙ্গার দিয়ে আর কি, এরকম কিছু একটা হবে যেটা আমার মনে হচ্ছে আর কি। তো সুতরাং সেখানে সানি দেওলকে দেখে দেওয়া তো কোনো মানে হয় না, এরা তারা মেকার সিনেমার জন্য লুকিয়ে রেখে দিচ্ছে যে আপনারা হলে এসে বা আপনারা বাকি জিনিসগুলো দেখুন আর কি। তো এটাই ছিল আমার ওপিনিয়ন রামায়ণ নিয়ে, এর কন্ট্রোভার্সি এগুলো নিয়ে আর কি। আমি বলবো যে অহেতুক বিতর্ক কন্ট্রোভার্সি তৈরি না করে হ্যাঁ আপনারা অবশ্যই চর্চা করুন, আলোচনা করুন, সমালোচনা করুন, সবকিছু করুন, ঠিক আছে, কিন্তু অহেতুক যে একটা ছবিটা বাজেই হবে বা শুধুমাত্র আপনি সমালোচনা করে গেলেন ভালো দিকগুলো আপনি দেখতে পেও, কারণ যেহেতু মানে এরকম অনেক মানুষ ধরে যাদেরকে সোসাইটির কাছে একটু নিজেকে একটা হাই ক্লাস দেখাতে হবে, একটু একটা নিজের একটা ইমেজ মেনটেন করতে হবে। যদি আমি এখন প্রশংসা করি আমার ইমেজ ডাউন হয়ে যাবে,
আমাকে দেখাতে হবে যে না আমি মানে একদম মানে কি বলবো যে আমি মনে হচ্ছে হাই ক্লাস মানুষ আর কি, আমি একদম সেরা কোয়ালিটির মানুষ, এবার আমাকে দেখাতে হবে। তো সেটা দেখাতে গিয়ে দেখানোর চক্করে আপনি ভালো দিকগুলো ইগনোর করে বেরিয়ে যাচ্ছেন, আপনি কোনো নিরপেক্ষতা দেখাচ্ছেন না, সেইটা আপনি করবেন না। তো এটাই ছিল আমার পুরো অপিনিয়ন এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা, এই আলোচনাটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং।